স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কি দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস, পৃথিবীর কবিতা। এই নিয়ে আমরা জন কিটস এই রোমান্টিক কবি কি বলেছেন কবিতার মধ্যে সেটা আমরা ব্যাখ্যা করব। আজ তোমাদের যেটা পড়াবো, আজকে যে পাঠ্যসূচি তোমাদের জন কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস। তোমাদের আগে আমি জন কিটস সম্বন্ধে একটু তার ছোট্ট জীবনী ব্যাখ্যা করলাম, যেটুকু না বললে নয়, একটু বললে একটু ইন্টারেস্ট পাবে তোমরা। কবি সম্বন্ধে জানার দরকার আছে, কোন ফেজের কবি, কি তার পরিচয়, কী ধরনের তিনি কবিতা লেখা পছন্দ করতেন। এরপরে তোমরা কবিতায় চলে এসো দ্য পোয়েট্রি অফ আর্থ। এখন দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ বাংলায় আমরা কি মানে করবো এর না, পৃথিবীর গান বা প্রকৃতির গান বা প্রকৃতির সুর, প্রকৃতির কাব্য, বাংলা যাই করি না কেন আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি কি, পোয়েট্রি অফ আর্থ মিনস, যদি কেউ প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনস অফ পোয়েট্রি অফ আর্থ, না পোয়েট্রি অফ আর্থ ইজ এ ফ্রেজ মিন কামিং ফ্রম দ্য সাউন্ড, বা আমরা অন্যভাবে বলতে পারি এনি টুইটারিং সাউন্ড comes from the birds or the buzzing of insects or any sound created by the animals or beasts or various sounds even in natural phenomena। তাহলে যে কোনো প্রাকৃতিক শব্দ, যে কোনো পশুর ডাক, যে কোনো পাখির ডাক, কীটপতঙ্গের ডাক, যেটা আমার প্রকৃতিতে অফুন ঘটছে, প্রায় ঘটছে, সেটাকে আমরা বলতে পারি পোয়েট্রি অফ আর্থ। যাই হোক, এই কবিতাটা পড়বার আগে তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটার টাইটেলটা ফলো করো। লেখা আছে এখানে রিটেন অন 13 ডিসেম্বর ইন দ্য ইয়ার 1816, অর্থাৎ 1816 সালে 30শে ডিসেম্বর কবি এই কবিতা লিখেছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ। ভালো কথা, কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে, তোমাদের শর্ট কোশ্চেনে কাজে লাগবে। সেটা হচ্ছে কি না, দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ওয়াজ অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। প্রথম টাইটেলটা ছিল কি, অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। কবি এই কবিতাটা লেখার আগে তিনি নাম দিয়ে রেখেছিলেন এইটা। এবার বলি, এই যে কবিতা আমরা পড়ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, দেখো সেখানেও আছে যা গ্রাস হপার আর ক্রিকেট, এখানেও আমরা পাবো সেটা, কিন্তু কবি এখানে পোয়েট্রি কথাটা যোগ করলেন, কাব্য, তাই না, মিউজিক। তা দ্য পোয়েট্রি অফ আর্থ পড়তে গেলে যেটা আমাদের জানতে হবে, ইট ইজ এ সনেট কনসিস্টিং অফ 14 লাইন্স। ফর্মটা কার ফলো করেছেন তিনি, না পেত্রাক। আগে বলেছে তোমরা শেক্সপিয়ার পড়তে গিয়ে শেক্সপিয়ার সনেট, পেত্রাকের সঙ্গে ডিটেলস আলোচনা করেছি, তাহলে পেত্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। দেখো, ইট ইজ রিটেন ইন পেত্রাকান ফর্ম, এটা মাথায় রাখতে হবে তোমাকে। আর যেটা রাইম স্কিম এর আগেও তোমরা পেয়েছিলে, রাইম স্কিমটা ফলো করবে সম্পূর্ণ আলাদা, শেক্সপিয়ারের সঙ্গে কিচ্ছু মিল নেই। এ বি বি এ অ্যান্ড সিডিই সিডিই। ব্যাপারটা কি না, প্রথম যে আমরা পাচ্ছি ফার্স্ট স্ট্যান্ডার্ড, যেটাকে অক্টেভ বলছি, কনসিস্টিং অফ 8 লাইন্স, তার ছন্দ প্রকরণটা কেমন, রাইম স্কিমটা কেমন, এ বি বি এ, অর্থাৎ ফার্স্ট লাইন লাস্ট ওয়ার্ড মিল পাবো আমরা ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ডের সঙ্গে, নিশ্চয়ই বুঝতে পারলে। সেকেন্ড যেটা আছে বি বি, অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ড, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের শেষ শব্দ দুটো দেখলে মিল পাবে তোমরা। একইভাবে যদি আমরা পরের 4 লাইন যাই সেকেন্ড স্ট্যান্ডার্ডে এ বি বি এ, একইভাবে, তাহলে এখানে কি পাচ্ছি, ফার্স্ট প্লাস 4, 2 প্লাস 3, একইভাবে 5 প্লাস 8, 6 প্লাস 7, এগুলো অক্টেভ। এবার আসবো আমরা শেষ স্টেজ, যেটাকে বাংলায় বলে, কেউ বলে শতক, আমরা বলি ষষ্ঠ, যাই হোক না কেন, সেটা কি পাচ্ছি না সিডিই সিডিই। সিডিই সিডিই বলার কারণটা কি, দেখো এইটা যদি আমার 8 হয়ে যায় তাহলে 9, 10, 11, 12, 13, 14, তাহলে সিডিই অর্থাৎ এই সি এর সঙ্গে এই সি এর মিল আছে, অর্থাৎ 9th লাইন 9 নম্বর লাইনের সঙ্গে ঠিক দেখো তুমি কার মিল পাচ্ছ, 12 মিল পাচ্ছ, 12। একইভাবে 10 নম্বর লাইনের সঙ্গে তুমি মিল পাচ্ছ কার, 13।
ওয়ার্ডের মিল, লাস্ট শব্দ। এবার যখন আমরা এখানে চলে এলাম ই, অর্থাৎ 11 এর সঙ্গে মিল পাচ্ছি আমরা 14। তাহলে অক্টেভ আর সেস্টেট মোটামুটি বুঝতে পারলাম যে পেট্রাকান ফর্মে লেখা, রাইম স্কিমটাও আমরা জেনে গেলাম। তাহলে এবিবিএ অক্টেভ, আর সেস্টেটটা হচ্ছে সিডিই, মোটামুটি পেট্রাকান ফর্ম তোমরা বুঝতে পারলে। এবার তোমাকে দুটো কথা মাথায় রাখতে হবে। অক্টেভ পার্টে কি হয়েছে? ইন দ্য অক্টেভ পার্ট কিডস পার্সনিফাই দ্য গ্রাস হপার। পরে আসছি গ্রাস হপার সম্বন্ধে। হু ইজ দ্য পোয়েট অফ সামার, আমরা ধরে নিতে পারি পাখি, বার্ডস, তারাই গান গায়। কিন্তু জন কিটসের কাছে মনে হয়েছে যে একটা কীট পতঙ্গ, ক্ষুদ্র হতে পারে, টিনি ক্রিয়েচার হতে পারে, তাদেরও প্রকৃতির জন্য কিছু ভূমিকা আছে, তারাও পালন করে। এই প্রকৃতিতে কেউ ফেলে দেওয়ার নাই, সবারই মূল্য আছে। তো সেই জন্য এখানে বলছি গ্রাসহপার হু ইজ দ্য পোয়েট অফ সামার হোয়েন দ্য বার্ডস ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ ফর রেস্ট। যখন তারা গাছের শাখা প্রশাখার মধ্যে ঠান্ডা একটু আরাম পেতে চায়, পাখিগুলো ক্লান্ত হয়ে পড়ে স্কর্চিং হিট অফ সামার, তখন কে লিড করে ইনসেক্টদের মধ্যে? এগিয়ে আসে কে? নেতার মতো কে এগিয়ে আসে? না গ্রাস হপার, যেটাকে আমরা বাংলায় বলি গঙ্গা ফড়িং, তাই তো? গ্রামের ছেলেরা জানবে গঙ্গা ফড়িং কি জিনিস, অনেকে দেখেছ। গ্রাস হপার পিছনের পা দুটো লম্বা লম্বা, তাই না? এটাকে আমরা বলতে পারি এ প্ল্যান্ট ইটিং অ্যানিম্যাল, তো বলবো না এ প্ল্যান্ট ইটিং ইনসেক্ট। সে কি করে না, হু হ্যাজ হিন্ড লেগস, স্ট্রং হিন্ড লেগস, সে প্ল্যান্ট ইটিং করে থাকে আর চারদিকে গান করে করে বেড়ায়। তার কাছে সামার ঋতু খুব আরাম। আমরা বলি সামার আবার আরাম হয় যে গরমকাল, ধরো আমরা অল্পে ঘেমে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, ফাটিং, টায়ার্ড হয়ে যাচ্ছি, পাখিরা ক্লান্ত হয়ে যায়। কিন্তু গ্রাস হপার সে মনে করে সামার সিজনটা তার কাছে আরামের জায়গা, সেটাই হচ্ছে সিজন অফ এনজয়মেন্ট, সিজন অফ জয়, তার কাছে হতেই পারে অ্যাকর্ডিং টু কিডস। যাই হোক, এরপর বাসো সেস্টেড পার্ট, লাস্ট 6 লাইন। সেখানে কি দেখবো না, ইন সেস্টেড দ্য পোয়েট ডিসক্রাইবস এ লোন উইন্টার ইভিনিং। এখন লোন উইন্টার ইভিনিং কেন? লোন মানে লোনলি, সবাই আমরা জানি, নির্জন, শীতের সন্ধ্যা। পরে আসছি ব্যাখ্যায়। হোয়েন দ্য ক্রিকেট রিপ্রেজেন্টস দ্য সং অফ উইন্টার। তাহলে দুটো সিজনের কথা কবি এখানে বললেন। প্রথম যে অক্টেভ বা 8 লাইন, সেখানে আমরা পেলাম গ্রাস হপারের কথা। গ্রাস হপার কি করছে না, সে সামারে লিড করছে, সামার ঋতুতে গ্রাস হপারকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে শীত ঋতুতে কাকে দেখবো আমরা? অ্যাকর্ডিং টু কিডস, কিডস কি বলছেন? শীতকালে আমরা খুঁজে পাবো ক্রিকেট, যাকে বাংলায় বলি ঝিঁঝি পোকা, ঝিঁ ঝিঁ করে ডাকতে থাকে সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা, এই জায়গাটাতে আসছি। যাই হোক, এই যে দুটো পার্ট আমি পড়ছি, প্রথম পার্ট দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। ফার্স্ট লাইন কবি কি বলছেন? পৃথিবীর কবিতা কখনো হয় না মৃত, অর্থাৎ কখনো শেষ হবে না। আমরা এভাবে বলতে পারি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ লিভিং ফর এভার, অর্থাৎ আমরা এমনও ভাবতে পারি, যদি ভার্ব ফর্ম করে ডেডটাকে বলি আমাদের সুবিধার জন্য বলবো দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ, যে পৃথিবীর গান, পৃথিবীর কবিতা, কাব্য কখনো মারা যায় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ হট সান, সমস্ত পাখিগুলো যখন ক্লান্ত হয়ে পড়ে, ফেইন্ট হয়ে যায়, ফিবল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কখন? উইথ দ্য হট সান স্কর্চিং হিট অফ সামার, তারা সহ্য করতে পারছে না, অত গরম, এত কষ্ট, না একটু গাছের তলাটা বিশ্রাম নিচ্ছে। ঠিক সেই সময় দেখো পাখিগুলো যখন নিচ্ছে হাইড ইন কুলিং ট্রিজ, সুন্দরভাবে নিস্তব্ধ জায়গায়, ঠান্ডা জায়গায়, গাছের শাখা প্রশাখার মধ্যে পাতার আড়ালে তারা বসে বিশ্রাম নিচ্ছে। তাহলে প্রকৃতির গানটা সেই মুহূর্তে বন্ধ হয়ে গেল। কিন্তু না, কবি কি বলছেন? এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। এ ভয়েস, কার ভয়েস না? দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার। আগেই বললাম এই যে গ্রাস হপার কি করছে না, সে হোয়েন দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ ফর রেস্ট, দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এই যে গ্রাস হপারের শব্দ, কণ্ঠস্বর, এটাকে আমরা বলতে পারি তার সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য গ্রাস হপার। কি করছে না, চারদিকে সে হেজ টু হেজ, বুশ টু বুশ বা রো অফ বুশেস, ঝোপে ঝোপে সে উড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, লাফিয়ে বেড়ায় এবং সে গান শুরু করলো। ঠিক আছে, পাখিরা পাচ্ছে না, আমি গান করব। অ্যাবাউট দ্য নিউ মন মেড, খুব ভালো করে ফলো করো, নিউ মন মেড, সদ্য ছাঁটাই করা বা কাটা তৃণভূমি। এখন ঘাস হতে পারে, ফসল হতে পারে, আমরা ঘাসই ধরে নেব, সেটাকে যখন কাটা হচ্ছে কীভাবে দেখো, অনেকটা ঝাঁকড়া হয়ে গেছিলো মাথার চুলগুলো, ছোটো ছোটো করে কাটলাম, কাটতে খুব সুন্দর ছোটো ছোটো চুল কাটা হয়েছে, বাহ দারুণ লাগছে। ঠিক সেরকম সদ্য কাটা মৌন,
মেড, অর্থাৎ এই যে MEAD মিড মানে মিডো, তৃণভূমি, প্যাস্চার ল্যান্ড যেটাকে আমরা বলি, সেখানে কি হচ্ছে না দ্যাট ইজ দ্য গ্রাস হপার হি টেক্স লিড বা টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। আরেকবার বলছি, একটা কণ্ঠস্বর বা ভয়েস বা মিউজিক বা গান, যেটাকে আমরা বলতে পারি মানে মিউজিকটাকে এখানে আমরা ধরে নেব গ্রাস হপারের যে ভয়েসটা, তার যে সাউন্ড, যেটাকে আমরা অনেকভাবে বলতে পারি যে গ্রাস হপার কি করছে না টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এখন সামারে আবার লাক্সারি কি করে হয়? লাক্সারি মানে তো অ্যাবান্ডেন্স, কিছু থাকবে, প্রাচুর্য, বিলাসিতা। গরমকালে কি বিলাসিতা হয়? এখন দেখো গরমকালে সবারই কষ্ট হয়, কিন্তু গ্রাস হপারের কাছে কি মনে হচ্ছে সামার সিজনটা হচ্ছে বেস্ট সিজন টু এনজয় দ্য প্লেজার অফ সিজন। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। এই যে টায়ার্ড আউট উইথ ফান, এখন দেখো সেই যে জয়ফুল অ্যাক্টিভিটিসগুলো এতক্ষণ করলো, লাফিয়ে লাফিয়ে গান করে করে বেড়ালো, সেই যে এতক্ষণ ধরে লাফিয়ে বেড়েছে, গান করেছে, পাখিরা ক্লান্ত, গ্রাস হপার কিন্তু লাফিয়ে লাফিয়ে চারদিকে ঝোপ টু ঝোপ, এক ঝোপ থেকে আরেক ঝোপে গান করে বেড়াচ্ছে। সেও তো একটু প্রাণী, তার তো ক্লান্তি আছে। যখন খুব কষ্ট হলো, অনেকক্ষণ লাফালাফি করার পরে, গানের পরে একটু সে বিশ্রাম করলো, কোথায় নিল? মানে কোনো একটা আগাছার মধ্যে। তারপরে সে আবার শুরু করবে তার গান। তার মানে পৃথিবীর গান, কবি যেটা বলছেন যে কখনো থামবে না, কেউ থামাতে পারবে না। ওই যে উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ, সে খুব আরামে কুলিং জায়গায় একটু বিশ্রাম করে নিল। বেনিথ সাম প্লিজেন্ট উইড। এখন দেখো উইড বলতে আমরা কি বলবো না, যে কোনো ওয়াইল্ড প্ল্যান্টকে আমরা উইড বলি। বন্য কোনো গাছগাছড়া আছে, তাকে একটু সে বিশ্রাম নিল। এই যে লাস্ট লাইনটা অষ্টকের মানে অক্টেভের, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট, হি মানে বুঝতে পেরেছি আমার গ্রাস হপার। এখন এই লাইনটা পড়তে গিয়ে একটা কথা মনে পড়ে গেল যে গিটসের বিভিন্ন যে ওড সম্বোধন সূচক যে লিরিক কবিতাগুলো নাম শুনেছো তোমরা, ওড অন এ গ্রেসিয়ান আন, ওড টু এ নাইটিঙ্গেল, সিজন নেবেলছেন ওড টু অটাম। সেখানে অটাম কবিতাতে, ওড টু অটাম কবিতাতে এই যে লাইনটা হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, কি মিল আছে বলো তো? সেখানে বীজ, মৌমাছি ছিল। এখানে যে আমরা গ্রাস হপার পাচ্ছি, অটাম কবিতাতে ওড টু অটামে আমরা বীজের রেফারেন্স পেয়েছি, মৌমাছি। সেখানে বলা ছিল ওড টু অটামে কীরকম না হু আর আন্ডার ইন ডিলিউশন, যারা একটা ডিলিউশন, একটা যেন ঘোর নিদ্রার মধ্যে আছে, একটা মানে একটা মানে হেজি মোমেন্টে আছে, তারা সবসময় কি ভাববে জানো বা কি ভেবেছিল না ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ। সেখানেও কবি একই কথা বলেছিলেন অটাম কবিতাতে যে ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, এই উষ্ণ দিন, গরমের দিন কখনো স্তব্ধ হবে না, কখনো স্টপ হবে না, বন্ধ হবে না। অর্থাৎ গরমে যখন সমস্ত পাখি, সমস্ত প্রাণীকুল বিশ্রাম নিতে ব্যস্ত, সেই স্কর্চিং হিট অফ সামারে একজনই লিড করে যাবে, সেটা হচ্ছে গ্রাস হপার। অর্থাৎ ফার্স্ট লাইন কবি যেটা বললেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, তিনি প্রমাণ করে দিলেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ লিভিং ফর এভার। অষ্টক ক্লিয়ার? প্রতিটা ওয়ার্ড ভালো করে পড়ে নিও। নেক্সট আমার শেষটাতে যাচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার মিনস দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ স্টপিং নেভার। অর্থাৎ কবি কি বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার কন্টিনিউইং। আগে বলেছিলেন নেভার ডেড, এখন বলছেন সিজিং নেভার। প্রায় দেখো সেন্সটা এক, শুধু ভাষার একটু আলাদা। একই কথা তিনি দুটো স্ট্যান্ডার মধ্যে রাখলেন। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, লোন উইন্টার ইভিনিং, সন্ধ্যাবেলা, নির্জন জায়গা, সন্ধ্যাবেলা যখন ফ্রস্ট, কুয়াশা, ঘন কুয়াশা নামছে, হ্যাজ রট এ সাইলেন্স, হ্যাজ ক্রিয়েটেড এ সাইলেন্স, ডিপ সাইলেন্স। শীতের সন্ধ্যায় কি হয়, সবাই আমরা গুড়ি সুড়ি মেরে বসে থাকি ঠান্ডার ভয়ে। কবি বলছেন যখন এই শীতের সন্ধ্যায় শান্ত স্নিগ্ধভাবে গোটা পরিবেশটা চুপচাপ নিস্তব্ধ, সেই সময় সে নিস্তব্ধতা ভঙ্গ করার জন্য একটা ইনসেক্ট বা একটা প্রাণী গান গাইতে ছুটে আসে। কে? আমরা পরের লাইনে পাবো দ্য ক্রিকেট সং। প্রশ্ন হচ্ছে স্যার ক্রিকেট কি? খেলা ক্রিকেট তো নয়, সে ক্রিকেট খেলা তো নয়। ক্রিকেট হচ্ছে কি, যাকে আমরা বাংলায় বলি ঝিঝি পোকা, ঝি ঝি করে তাকে শীতের সন্ধ্যা বেশি দেখা যায়, গ্রামের দিকে ভালো অনুভব করা যায়। এটা কোনো গরম জায়গায় বসে, উনুনের পাশে বা গরম জায়গায় বসে এক জায়গায় চিঁ চিঁ করে শব্দ করতে থাকে। কবি এটাকেও ধরেছেন পৃথিবীর মিউজিক, প্রকৃতির মিউজিক। ক্রিকেট কি না অ্যান ইনসেক্ট, মনে রাখবে হবে ছোট্ট একটা পতঙ্গ, দ্যাট মেক্স এ শ্রিল নয়েজ, শ্রিল সাউন্ড বাই রাবিং
ইটস টু উইংস, দুটো ডানাকে ঘষে 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 একটা শব্দ সৃষ্টি করে, সেটাকে শ্রিল সাউন্ড বলি আমরা। খুব কর্কশ কিন্তু সে শব্দটা, খুব কানে লাগে। ইন দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, তাহলে শীতের সন্ধ্যায় ধরো স্টোভের কাছে আগুন জ্বলছে, একটা তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ আমরা অনুভব করছি। কবি বলছেন শীতের সন্ধ্যায় উনুনের তাপ পাওয়া যাচ্ছে, আর আরও তাপটাকে, উত্তাপটাকে আরও বাড়িয়ে দিচ্ছে কে না ক্রিকেটের গান, ক্রিকেটস মিউজিক, স্ট্রিল সাউন্ড অফ দ্য ক্রিকেট। অ্যান্ড সিমস টু ওয়ান, এই যে ক্রিকেটের ডাক, ক্রিকেটের মিউজিক, ক্রিকেটের সাউন্ড, স্ট্রিলিং সাউন্ড অফ দ্য ক্রিকেট, একজনের কাছে মনে হবে, ওয়ান, ফলো করো ওয়ার্ডটা, ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ড্রাউজিনেস হচ্ছে তন্দ্রা ভাব, স্লিপিনেস ঘুম ঘুম ভাব, যেটাকে আমরা ঝুঁক বা ঝিমুনি বলি। একটা মানুষ বসে আছে উনুনের পাশে, শীতের সন্ধ্যা তো, তার ক্লান্তি এসে গেছে, সারাদিন গ্যাস হপারে গান হয়তো শুনেছে। এইবার সে স্লিপিনেসটা যখন সে নট ফুলি ইন সেন্স, অর্থাৎ হাফ লস, যেটা নট ফুল সেন্সে নেই, নট ফুলি ইন সেন্স, অর্থাৎ ঘুম ঘুম তার ভাব, তার কানে এসে ক্রিকেটের শব্দ ঢুকছে, অর্থাৎ ঝিঝি পোকার ডাক। এই যে ওয়ান, ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, একটু ফলো করো, ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এই ওয়ানটা কে? প্রশ্ন আসতে পারে, হু ইজ ওয়ান রেফার টু হেয়ার? আমরা বলি যে কোনো মানুষকে কবি উল্লেখ করেছেন, এনি ওয়ান। কোন কবিকে কল্পনা করে নেয় যে কোনোটা মানুষ, সে হয়তো ভাবলো এই ক্রিকেটের গানটা শুনতে শুনতে অমুক ভাবলো। আমরা ইমাজিনেটিভ ভিউ নিয়ে তো ভাবতে পারি, যেখানে কিডস এত বেশি ইমাজিনেটিভ কবি, সেন্সুয়াস পোয়েট, তিনি সেন্স অর্গানগুলোকে সচেতন রাখতে বলেছেন, তিনি সেন্স অর্গানটাকে বেশি গুরুত্ব দিতেন। আমরা তো ভাবতে পারি এই ওয়ান কবি নিজে, দ্য পোয়েট হিমসেলফ, তিনি এমনও ভাবতে পারেন, তারও মনে হয়েছে এরকম। তাহলে ইট মে বি কম্পেয়ার্ড ওয়ান, দ্য পোয়েট হিমসেলফ, অর এনি ওয়ান, এনি পার্সন, হাফ লস্ট। দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। দেখো আগের যে আমরা 5টা শব্দ পড়লাম, ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, দেখো তো এই 5টি শব্দের মধ্যে কি আছে? ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, কেন বারবার কথাটা বলছি, এই 5 ওয়ার্ডসের মধ্যে দ্য পোয়েট ক্রিয়েটস এ ভিভিড পিকচার। কিসের ভিভিড পিকচার? অফ এ ম্যান সিটিং বাই দ্য স্টোভ and enjoy the shrill sound of the cricket. The grasshoppers among some grassy hills. এখন হিল হয় উঁচু জায়গা, পাহাড়ি জায়গা, ঘাসের পাহাড়, হ্যাঁ কল্পনা আসতে পারে, এটা তো এমন হতে পারে যদি যে ড্রিমি স্টেট অফ মাইন্ড, কবি একটা কল্পনার জায়গায় গেছেন, ড্রিমি ভিজন অফ ওয়ান সাই, দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ যে মানুষটি এক জায়গায় বসে, স্টোভের কাছে বসে ঝিঝি পোকার ডাক শুনছিল বা গান শুনছিলেন, কবিও হতে পারে, আগে বললাম, সেটা এমন হবে তার কাছে মনে হচ্ছে ওই ক্রিকেটের সংটা, ক্রিকেটের গানটা যেন গ্রাস হপারের গান, অর্থাৎ তিনি মিলিয়ে ফেলছে, গুলিয়ে ফেলছেন, ক্রিকেটের গানের সঙ্গে গ্রাস হপারের গানকে তিনি মিক্সড করে দিচ্ছেন। যাই হোক, আমরা যেটা আসবো মূল জিনিস, যেটা লাস্ট লাইনটা ফলো করবে, দ্য টু পার্টস, যে দুটো পার্ট, অক্টেভ আর সেস্টেট, এই দুটো পার্টের মধ্যে আমরা প্রথমে পেয়েছিলাম সামারের লিড সিঙ্গার হচ্ছে গ্রাস হপার, এটাকে কবি পার্সনিফিকেশন করেছেন। পার্সনিফিকেশনটা কি না, কবিতাতে আমরা ইউজ করি কোনো বস্তুকে বা কোনো প্রাণীকে, তাকে যদি আমরা জীবন্ত রূপে কল্পনা করি, ব্যক্তিত্ব আরোপ করি, তাদের প্রাণ প্রতিষ্ঠা করি, তাকে আমরা ইংলিশে বলি পার্সনিফিকেশন। এখানে গ্রাস হপারকে কবি পার্সনিফাইড করেছেন, ইনি হচ্ছে লিড সিঙ্গার ইন সামার। চলে আসে সেম ক্রিকেট, এ কার রিপ্রেজেন্টেটিভ, কার প্রতিনিধিত্ব করছে না উইন্টার সিজনের। তাহলে অক্টেভে পেলাম গ্রাস হপার, সামার সিজনের প্রতিনিধি, কেমন, আর সেস্টেটে পাচ্ছি আমরা উইন্টার সিজনের প্রতিনিধি হচ্ছে কে? ক্রিকেট। যাই হোক না কেন, এই অক্টেভ অ্যান্ড সেস্টেট, বোথ অক্টেভ অ্যান্ড সেস্টেট, দেখো দ্য টু পার্টস কনভে দ্য সিঙ্গল আইডিয়া, একটাই ধারণা প্রকাশ করা হয়েছে, কি? দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউজ ফর এভার ইন স্পাইট অফ দ্য চেঞ্জেস ইন দ্য সিজন সাইকেল। এখন দেখো সিজন সাইকেল কেন বললাম, ঋতুচক্রে বহু সিজন আসবে, শীত গ্রীষ্ম বর্ষা আসবে, কবি এখানে সামার আর উইন্টার নিয়ে বলেছেন, তাই আমরা ধরে নিতে পারি দুটো পার্ট আলাদা, দুটো স্ট্যান্ডা আলাদা, একটা অক্টেভ একটা সেক্সটেট। যাই হোক না কেন, দুটো পার্ট মিশিয়ে কবি যে ধারণাটা কনভে করলেন আমাদের সামনে, সেটা হচ্ছে কি, যে নেচারস মিউজিক বা দ্য মানে মিউজিক অফ নেচার নেভার ডাইজ ইভিন ইন দ্য চেঞ্জেস অফ সিজন সাইকেল। এই যে সাইক্লিক সিজনে
সামারও চাই, উইন্টারও চাই, ওদিকে গ্রাস হপারও চাই, এদিকে আমাদের ক্রিকেটও চাই। তাহলে কিডস তার এই সেন্সুয়াসনেস বা বিউটি, একটা কথা মাথায় রাখবে যে কথাটা বলতে যাচ্ছি, কিডসকে বলা হয় তিনি ছিলেন মানে সেন্সুয়াস পোয়েট তো বটে, রোমান্টিক কবি, নেচার পোয়েট, কি নেই ওনার মধ্যে। এই অল্প বয়সে তিনি যা যা লিখে গেছেন, অনেক বেশি দিন তিনি বাঁচলে হয়তো কি করতেন আমরা ভাবতেই পারছি না। তার কবিতা, সেই অল্প বয়সের কবিতা, মাত্র 26 বছর বয়সে তিনি যা যা লিখে চলে গেছেন না, আমরা আজও তার উদ্ধার করতে গেলে বোধহয় আমাদের কালো ঘাম বেরিয়ে যায়। তো যাই হোক, সেখানে একটা কথাই বলবো, বিউটি নিয়ে তিনি এন্ডিম্যান কবিতা তিনি যে কথাটা বলেছিলেন না, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। দেখো মিউজিকও তাই, নেচারের মধ্যে বিউটি থাকবেই, আপস ডাউনস যাই থাক না কেন, বিউটি একটা বিরাট জিনিস, সৌন্দর্য, প্লেজার, মিউজিক, এটাই মানুষকে বাঁচিয়ে রাখে। কবি এটাই আমাদের ছাত্রদেরকে, পাঠকদেরকে এটাই বলতে যাচ্ছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান, পৃথিবীর কবিতা কখনো ম্লান হয় না, কখনো মারা যায় না। অনেক কিছু চেঞ্জ হবে, পরিবর্তন হবে পরিবর্তনশীল জগতে, কিন্তু পরিবর্তনশীল জগৎ হওয়া সত্ত্বেও পৃথিবীর গান কেউ কখনো স্তব্ধ করতে পারে না। ইট ইজ কন্টিনিউইং ফর এভার, ফর এভার, ফর এভার, এইটুকু মনে রাখো।